প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম। সকলকে স্বাগত জানাচ্ছি প্রেতপক্ষের ৩২০ নম্বর এপিসোডে। আশা করি তোমরা সকলে সুস্থ আছো, ভালো আছো। আর আজকে মঙ্গলবার রাত 10টা বেজে গেছে। তোমরা সকলে হেডফোন কানে লাগিয়ে প্রস্তুত হয়ে গেছো ভয় পাওয়ার জন্যে। আজকের এপিসোডে রাখছি দুটো ঘটনা। প্রথম ঘটনা পাঠিয়েছে কলকাতার গড়িয়াহাট থেকে রুদ্রনীল ঘোষ। রুদ্রনীল এই প্রথমবারের জন্য আমাদের প্রেতপক্ষে ঘটনা পাঠাচ্ছে। আর দ্বিতীয় ঘটনা থাকবে একটা ভয়েস রেকর্ডিং এর মাধ্যমে। ঘটনা পাঠিয়েছে পায়েল মুখার্জি। পায়েল আগেও আমাদেরকে ঘটনা পাঠিয়েছিল ভয়েস রেকর্ডিং এর মাধ্যমে, এবং ও নিজের ভয়েসেই আবারও একটা ঘটনা আমাদেরকে পাঠিয়েছে। তাহলে আর বেশি দেরি করে লাভ নেই, সরাসরি চলে যাচ্ছি আজকের প্রেতপক্ষের ৩২০ নম্বর এপিসোডের প্রথম ঘটনায়। হ্যালো রাজদা, আমার নাম রুদ্রনীল ঘোষ। বয়স এখন ২৬। থাকি কলকাতার গড়িয়াহাটে। কিন্তু এই ঘটনা আজ থেকে প্রায় ১৩ বছর আগেকার। আমি তখন ৭ম শ্রেণীতে পড়তাম। ঘটনাটি ঘটেছিল আমার মায়ের কাকার পরিবারে, শেওড়াফুলি রেল স্টেশনের কাছে একটা পুরনো বাড়িতে। এই বাড়িটা পুরনো হলেও খুবই সুপরিচিত ছিল তার পরিষ্কার পরিচ্ছন্নতা আর হাসি খুশি পরিবেশের জন্যে। মায়ের কাকা বিমল কাকু ছিলেন একজন সরকারি কর্মচারী। তার স্ত্রী শর্মিলা কাকিমা ছিলেন গৃহবধূ। তাদের ৪ সন্তান, ৩ মেয়ে এবং ১ ছেলে। বড় মেয়ের নাম রুমানা, তারপর জয়িতা, তারপর নীলাঞ্জনা, আর সব শেষে ছোট ছেলে অর্ণব। ঘটনাটা শুরু হয়েছিল রুমানা দিদির অফিসে যাতায়াতের একটা নির্দিষ্ট রুট দিয়ে, যেখান থেকে সে প্রত্যেক দিন হেঁটে আসত। রুমানা তখন সদ্য কলেজ পাশ করে একটা বেসরকারি সংস্থায় চাকরি নিয়েছে। প্রতিদিন তাকে বাড়ি থেকে অফিসে যাওয়ার জন্য একটা সরু পথ দিয়ে হেঁটে যেতে হতো। আর সেই পথের পাশেই ছিল একটা বহু পুরনো মুসলিম কবরস্থান। দিনের বেলাতে কেউ কিছু বলতো না, তবে রাতের বেলা সেই রাস্তা অনেকেই এড়িয়ে চলত। কিন্তু রুমানার অফিস ছুটি হতো সন্ধে ৭টায়, তাই অনেক সময় তাকে সেই পথ দিয়েই বাড়ি ফিরতে হতো, কেননা সেটা ছিল একটা শর্টকাট। এরকমই একদিন রুমানা সেই পথ দিয়ে বাড়িতে ফিরছে। ফিরতি পথে সে দেখল এক বৃদ্ধ মহিলা কবরস্থানের পাশে দাঁড়িয়ে আছে। মহিলা তাকে খাওয়ার জন্য কিছু চাইতে লাগলেন। রুমানার ব্যাগে খাবার না থাকায় সে দুঃখ প্রকাশ করে এগিয়ে গেল। কিন্তু কিছু দূর যাওয়ার পর সে পেছনে ঘুরে তাকিয়ে দেখল সেখানে আর বৃদ্ধা দাঁড়িয়ে নেই। এই কয়েক সেকেন্ডের মধ্যে সে কোথায় চলে গেল? আর পথ তো একেবারে সোজা। চারিদিক সুনসান, বাতাসের হালকা গুঞ্জন ছাড়া আর কিচ্ছু নেই। সেই মুহূর্তে তার গায়ে কাঁটা দিয়ে ওঠে, আর কোনো মতে সে বাড়ি পৌঁছায়। পরের দিন সে ব্যাপারটা কাউকে না জানিয়ে অফিস থেকে আবার সেই পথ দিয়েই বাড়ি ফিরছে। কিন্তু কবরখানার সামনে কাউকেই দাঁড়িয়ে থাকতে দেখে না সে। রুমানা স্বস্তির নিঃশ্বাস ফেলে, কিন্তু এই স্বস্তি ছিল ক্ষণস্থায়ী। 2 দিন পরের ঘটনা। সেই দিন রুমানা একটু দেরি করেই অফিস থেকে বেরিয়েছে। সেই রাস্তা দিয়ে ফেরার সময় আবার সে ওই একই বৃদ্ধাকে দেখতে পেল কবরস্থানের সামনে। কিন্তু এবার বৃদ্ধা তাকে কিছুই বলল না, শুধু দাঁড়িয়ে চেয়ে থাকে তার দিকে। এই দৃশ্য একাধিকবার ঘটতে থাকে। কখনো বৃদ্ধা থাকেন, কখনো থাকেন না। একদিন রাতে রুমানা দেখে বৃদ্ধা ধীরে ধীরে তার পেছনে পেছনে আসছে। রুমানা প্রথমে জোরে হাঁটতে শুরু করে, তারপর এক প্রকার দৌড়ে বাড়িতে পৌঁছে দরজা বন্ধ করে দেয়। সেই রাতেই তার শরীর প্রচণ্ড খারাপ হয়। কয়েকদিন সে জ্বরে ভোগে, শরীর একেবারে দুর্বল হয়ে ওঠে তার। রুমানা সুস্থ হয়ে অফিস যেতে শুরু করে, কিন্তু ফেরার পথে সেই রাস্তায় আবার ওই বৃদ্ধাকে দেখতে থাকে সে। ধীরে ধীরে তার মুখের রং ফিকে হয়ে আসে, চোখের নিচে কালি, শরীর শুকিয়ে যায়। ডাক্তার দেখিয়েও কোনো ফল মিলছিল না। অবশেষে শর্মিলা কাকিমা তারই পরিচিত একজন হুজুরকে ডেকে আনেন। হুজুর এসে কিছু দোয়া পড়ে, তাকে জিজ্ঞাসা করে, তোমার মেয়ের কেউ পিছু নিয়েছে? কখনো রাস্তাঘাটে এমন কাউকে দেখতে পেয়েছ যে তোমার পিছু নিয়েছিল? রুমানা এই প্রথমবার সমস্ত কথা খুলে বলে।
হুজুর বললেন, ওটা কোনো মানুষ নয়, ওটা একটা শক্তিশালী জিন, যে কিনা রুমানাকে অনুসরণ করছে। সম্ভবত তার বাস সেই কবরস্থানের আশেপাশে। এরপর রুমানার স্বপ্নে বারবার সেই বৃদ্ধা আসে এবং বলে, তোমাকে আমি নিয়ে যাব, তোমাকে আমার ভারী পছন্দ হয়েছে। এরপর এক রাতে এমন একটা ঘটনা ঘটে যেটার জন্য কেউ প্রস্তুতি ছিল না। রুমানা একদিন রাতে চিৎকার করতে করতে নিজের জ্ঞান হারিয়ে ফেলে এবং সকালবেলায় রুমানা শেষ নিঃশ্বাস ত্যাগ করে। ডাক্তাররা কোনো কারণ খুঁজে পান না, বলেন প্যানিক অ্যাটাক। এই অ্যাটাকের জন্যেই তার হৃদযন্ত্র বিকল হয়ে তার মৃত্যু ঘটেছে। কিন্তু রুমানার মৃত্যুর 1 মাসের মাথায় জয়িতা অসুস্থ হয়ে পড়ে। এইবার আর কোনো ধোঁয়াশাই রইল না যে সেই জিনের প্রভাব রুমানাকে শেষ করে এবার জয়িতার ওপর পড়েছে। জয়িতার মধ্যে ধীরে ধীরে পরিবর্তন আসতে থাকে। মাঝরাতে সে মাঝে মাঝেই উঠে জানলার দিকে তাকিয়ে থাকতো আর বিড়বিড় করে কি যেন বলতো। সেই ভাষা কারোর বোধগম্য হতো না। একদিন সেই হুজুর যে কিনা রুমানাকে এসে দেখেছিল, তিনি বাড়িতে এসে জয়িতাকে জিজ্ঞাসা করেন, মা তোমার কি হয়েছে, তুমি আমাকে বলো। কিন্তু জয়িতা একটা অদ্ভুত কণ্ঠে বলে ওঠে, ও আমার হয়েছে, ওকে নিয়ে যাব। সবার গা ছমছম করে ওঠে। একাধিক মন্দির, মসজিদ, দরগা, তাবিজ, দোয়া দুরুদ পড়েও জয়িতাকে বাঁচানো গেল না। সেও তার দিদির মতো এক রাতে চিৎকার করতে করতে মৃত্যুবরণ করে। সেই হুজুর শর্মিলা কাকিমার বাড়ির লোককে বলেন, এই জিন এমনি এমনি তোমাদের পেছনে লাগেনি। তোমরা এই স্থানে যে বাড়িটা বানিয়েছ, এই জমিতে ছিল এক প্রাচীন বটগাছ। হুজুরের এই কথা শুনে পরিবারের সকলের মনে পড়ে যে সত্যি এই জমিতে একটা প্রাচীন বটগাছ ছিল। প্রতিবেশীরাও বলতো যে এই বটগাছে নাকি এক আত্মার বসবাস আছে। কেউ কেউ নাকি তাকে রাতের বেলায় সেই গাছের ডালে বসে থাকতে দেখত, আর ওই গাছটা কাটার ফলেই এই দুর্গতি। হুজুর কাকিমাদের বলেন যে এই বাড়ি ছেড়ে চলে যেতে। এই ঘটনার পর থেকে বিমল কাকুর জীবন একেবারে বদলে যায়। তিনি মদ খাওয়া ধরেন। তিনি মদ্যপ অবস্থায় এসে কাকিমার ওপর নির্যাতন করতেন, আর শেষমেশ তারও অস্বাভাবিক মৃত্যু ঘটে সেই বাড়িতে। বাবার এই অকস্মাৎ মৃত্যুতে ছোট মেয়ে নীলাঞ্জনা একেবারে পাগল হয়ে যায়, আর সেও বাবার মৃত্যুর 3 দিন পর হার্ট অ্যাটাক করে মারা যায়। পরিবারে একের পর এক মৃত্যুর পর ছোট ছেলে অর্ণব ও কাকিমা সিদ্ধান্ত নেন যে এই বাড়ি ছেড়ে চলে যাবেন। এদিকে অর্ণব তখন সদ্য বিয়ে করেছে, তার একটা ছোট্ট ফুটফুটে সন্তানও হয়েছে। কিন্তু বাড়ির ওপর থাকা সেই অভিশাপ মাঝে মাঝেই সেই পরিবারের ওপর ছোবল দিতে থাকে। একদিন অর্ণবের ছোট্ট ছেলেটি সিঁড়ি থেকে পড়ে যায়। সেই বাচ্চা ছেলেটি বাড়ির বড়দের অদ্ভুত কথা বলে যে তার খেলনার গাড়ি নাকি নিজে থেকেই চলতে থাকে। অর্ণবের ছোট্ট ছেলেটি অর্ণবকে বলে সে নাকি তার পিসিদের দেখতে পায়, তারা নাকি এই বাড়িতেই ঘোরাফেরা করে। এই কথা শুনে অর্ণব প্রচণ্ড ভয় পেয়ে যায়। যে ছেলে নিজের পিসিদের ঠিকমতো চিনলই না, সে কি করে তাদের চিহ্নিত করতে পারে? এরপর আরও অদ্ভুত ঘটনা ঘটতে থাকে সেই বাড়িতে। অর্ণবের স্ত্রী বলে যে তাদের ছেলে নাকি সত্যি তার মৃত পিসিদের দেখতে পায়, আর সেই বাচ্চা ছেলেটি তার মাকে এও বলে যে তার পিসিরা নাকি তাকে বলেছে একে একে প্রত্যেককেই তারা নিয়ে যাবে। অবশেষে অর্ণব সেই ভয়ালো বাড়ি ছেড়ে ভাড়া নিয়ে অন্যত্র চলে যায়। বাড়িটি আজও দাঁড়িয়ে আছে একইভাবে, কিন্তু এত বছর পরেও সেখানে কেউ স্থায়ীভাবে বসবাস করে না। অর্ণব বহু চেষ্টা করে সেখানে ভাড়া বসাবার চেষ্টা করেছিল, কিন্তু ভাড়াটিয়েরা আসেন আর কয়েক দিনের মধ্যেই তারা সেই বাড়ি ত্যাগ করে চলে যায়। তবে স্থানীয়রা বলেন সেই বাড়িতে কেউ না থাকলেও সেই বাড়ি যেন জীবন্ত। অন্ধকার রাতে সেই বাড়ির বারান্দায় অনেকেই নাকি এক মহিলাকে দাঁড়িয়ে থাকতে দেখেছেন অনেকবার,
আবার অনেকে বলে সেই মহিলা নাকি সেই বাড়ি থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে সেই মুসলিম কবরস্থানের দিকে চলে যায়। তবে ভাবতেও অদ্ভুত লাগে কিভাবে এক প্রাচীন অভিশাপ, এক অভিশপ্ত গাছ পুরো পরিবারকে একেবারে ছাড়খাড় করে দিয়েছিল। প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম। তো এই ছিল ঘটনা। রুদ্রনীল আমাদেরকে পাঠিয়েছে একটা অদ্ভুত ঘটনা, কিন্তু শুনলাম কিভাবে একটা প্রাচীন বটগাছ, বা বলা যেতে পারে সেই বটগাছে থাকা এক অপদেবতা এক পরিবারকে ছাড়খাড় করে দিল। সত্যি অদ্ভুত অদ্ভুত লাগছে পুরো ঘটনাটা শুনে। তোমাদের কিরকম লাগলো ঘটনাটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা যদি আমাকে এরকমই ঘটনা পাঠাতে চাও তাহলে পাঠিয়ে দিতে পারো আমাদের প্রেতপক্ষের অফিসিয়াল ইমেল আইডিতে pretpokho@gmail.com এ। ঘটনা পাঠাতে পারো আমাদের প্রেতপক্ষের ফেসবুক পেজ ইনবক্সে। আর সব থেকে সহজ উপায় হচ্ছে হোয়াটসঅ্যাপ করা। হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 9432129921। এখানে তোমরা ঘটনা টেক্সট বা ভয়েস করে পাঠিয়ে দিতে পারো। তবে ঘটনা পাঠাবার আগে একটা জিনিসই দেখে নেবে যে সেই সব ঘটনা যেন অন্য কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে তুলে নেওয়া বা কপি করে নেওয়া ঘটনা যেন না পাঠিয়ে দাও। কেননা কপিড কন্টেন্ট শোনালে কপিরাইট ক্লেম আসবে, আর কপিরাইট ক্লেম এলে আমাকে সেই ভিডিও বা সেই এপিসোড ডিলিট করে দিতে হবে। চলে যাব আজকের দ্বিতীয় ঘটনায়। দ্বিতীয় ঘটনা পাঠিয়েছে পায়েল মুখার্জি। সরাসরি চলে যাচ্ছি আজকের প্রেতপক্ষের 320 নম্বর এপিসোডের দ্বিতীয় ঘটনায় পায়েলের জবানিতে। হ্যালো রাজদা, আশা করছি খুব ভালো আছো। আমি আবার একটা ঘটনা নিয়ে চলে এসেছি। প্রেতপক্ষের অনেক পুরনো শ্রোতা, আমি এর আগেও অনেক ঘটনা পাঠিয়েছি। সবাইকে সেই ঘটনাটা শোনার জন্য আমার অনুরোধ রইল। আগে যে ঘটনাগুলো শোনেননি সবাই, তুমি একটু বলে দিও যে কোন আর কি এপিসোডে আমার ঘটনা আছে, সেটা তুমি একটু লিস্ট করে দিও। আমি আবার একটা ঘটনা নিয়ে চলে এসেছি। এই ঘটনাটা আমার এক পরিচিতার মুখ থেকে শোনা, আমার এক বান্ধবীর কাছ থেকে। তো সে তার আসল নাম প্রকাশ করতে অনিচ্ছুক, তাই জন্য আমি একটা আলাদা নাম দিলাম। তো তার নাম আমি দীপিকা দিলাম। দীপিকা এই কাল্পনিক নামে আমি এই ঘটনাটা শুরু করছি। এটা 3 বছর আগের ঘটনা। আমার এক বান্ধবী দীপিকা, সে তার ফ্ল্যাটে থাকে তার পড়াশোনার জন্য। কলকাতায় তার একটা ফ্ল্যাট আছে, তো সেই ফ্ল্যাটে সে থাকে। মা বাবার সাথে সে থাকে না, সে ফ্ল্যাটে একাই থাকে। তো ফ্ল্যাটে সে তার নিজের সমস্ত কাজ একাই করে, রান্না বান্না থেকে শুরু করে সবকিছুই। তারপর সে নিজের চাকরির যেখানে জায়গা, কর্মস্থল, সেখানে সে যায়। তো মাছের রেসিপি করবে বলে সে পাবদা মাছ কিনে নিয়ে যাচ্ছে রাতের বেলায়। তো দুর্ভাগ্যবশত সে যে অটোটা করে আসছিল, সেই কবরস্থানের কাছে এসে সেই অটোটা খারাপ হয়ে যায়। তো কবরস্থান থেকে তার ফ্ল্যাট যে জায়গাটায়, সেটা 10 মিনিটের হাঁটা পথ। তো সেইখান থেকে 10-15 মিনিটের হাঁটা পথ হবে। তো সে যেহেতু খারাপ হয়ে গেছে তার অটোটা, তো আর তো কিভাবে সে বাড়ি ফিরবে, তো সেই জন্য সে অটোটাকে ওখানেই ছেড়ে দিতে হলো তাকে। তো সে মাছ নিয়ে তার ফ্ল্যাটের দিকে আসছে। তখন বাজে রাত 10:30। কর্মস্থল থেকে বেরিয়ে সে বন্ধুদের সাথে গল্প করতে করতে অনেকটা সময় নিয়েছিল। তো তারপরে সে মাছ কিনে বাড়ি আসতে আসতে অনেকটা লেট হয়ে যায়। তো সে যখন বাড়ি আসছিল তখন রাত 10:30। তো মাছ কিনে সে বাড়ি আসতে আসতে হঠাৎ করে তার মনে হলো তার পিছনে যেন কেউ একটা হাঁটছে, পিছনে যেন কেউ একটা আসছে তার সাথে, তার এরকম মনে হলো। আর তার কানের কাছে সে ফিস ফিস করে বলছে, কিছু একটা বলছে, কিন্তু সে বুঝতে পারছে না। তো সে অতটা এগুলোকে পাত্তা না দিয়ে এগিয়ে চলে, সামনের দিকে এগিয়ে চলে। হঠাৎ করে রাস্তায় একটা ভিখারিকে সে দেখতে পায়। সে ভাবলে এত রাতের বেলায় এখানে এই রাস্তায় তো তাকে কোনোদিন সে দেখেনি। তো সে সেই ভিখারির পাশ দিয়ে যাওয়ার পথে যখন ক্রস হচ্ছে, তখন সেই ভিখারি তার পা চেপে ধরে। তো সচরাচর সে এখানে কোনো ভিখারিকে বসে থাকতে দেখে না। তো আজকে সে দেখলো, তার পা চেপে ধরে সে ভিখারি বলছে, মাছটা আমাকে দিয়ে যা, তুই এত রাতে মাছ নিয়ে যাচ্ছিস, মাছের গন্ধে আমার মাছ খেতে ইচ্ছে করছে, আমি বহুদিন মাছ খাইনি, আমাকে মাছটা দিয়ে যা। তো তারপরে সে কোন রকম পাটা ছাড়িয়ে নেয়, ভাবে যে হয়তো পাগল টাগল হবে। তো তারপরে সে আবার হাঁটতে থাকে। কিছুক্ষণ গিয়ে আবারও সে সেই ভিখারিকে দেখে। চাদর দিয়ে মুখটা ঢাকা ছিল, সে অতটা বুঝতেও পারে না।
সে ভেবেছে সেই ভিখিরিটাই হয়তো তার পেছনে তাকে ধাওয়া করেছে। তো সে আবার একটু এটাও ভাবে যে কিছুক্ষণ আগে তো সেই ভিখিরিটা ওখানে ছিল, তো এত তাড়াতাড়ি এখানে কি করে চলে এলো। তো আবার সেই ভিখিরিটা ওকে বলতে থাকে যে তোমার হাতের মাছটা আমাকে দিয়ে যাও, আমাকে মাছটা দাও, এরকম বলতে থাকে। তো তারপরে সে কোনো রকম সেখানে না দাঁড়িয়ে ছুটতে ছুটতে চলে আসে। তারপরে সে তার ফ্ল্যাটে ঢোকার মুখে ঠিক ওপরে একটা ছাদ মতো আছে, যেটাকে আমরা কি বলি, ওটাকে ফ্ল্যাটে ঢোকার মুখে পাশের বাড়ির একটা ছাদ মতো একটা যে জায়গা, তো সেখানে সে দেখতে পায় কালো চাদর মুড়ি দিয়ে সেই লোকটা তাকে আবারও বলছে, কিরে তোকে যে আমি বারবার বলছি তুই মাছটা দিয়ে গেলি না, আমাকে মাছটা না দিয়ে তুই চলে গেলি, এটাকে তো তুই ভালো করলি না, মাছটা আমাকে দিয়ে যা। তারপরে সে ছুটতে ছুটতে ফ্ল্যাটে ঢুকে পড়ে। ফ্ল্যাটে ঢুকে সে যথারীতি মাছটা রেখে ফ্রেশ হতে যায়। তো তারপরে সে ফ্রেশ হয়ে এসে মাছটা রান্না করে। তারপরে রান্না টান্না করে যখন সে খেতে বসবে, তখন খেতে বসার আগে ফ্ল্যাটের বাইরের কিছু একটা ঘরের যে আবর্জনা বা নোংরা কিছু একটা হয়তো ফেলার জন্য সে বাইরের দিকে একটু যায়। তো ব্যালকনি থেকেই হোক বা বাইরে থেকে হোক সে দেখতে পায় সেই লোকটা এখনো সেখানে দাঁড়িয়ে, এবং সে বারবার বলছে তুই মাছটা আমাকে দিয়ে যা, মাছটা তোকে আমাকে দিতে হবে। তারপরে সে ভয় ভয়ে এসে বাড়িতে সে ঘরের মধ্যে আবার ঢুকলো। তো তারপরে সে ডিনার করে নিল। তো ডিনার করার পর তারপর সে যখন মাছের কাটা উচ্ছিষ্ট যখন ফেলতে যাবে ডাস্টবিনের কাছে, তখন তারপরে সেই লোকটা ওকে এইভাবে একই কথা বলতে থাকে যে তুই আমাকে মাছটা না দিয়ে খেয়ে নিলি, এটা তুই ভীষণ অন্যায় করলি, তোকে আমি বারবার যে বলছি যে মাছটা আমাকে দে। তারপরে সেই মেয়েটা ভীষণ ভয় পায়। তারপরে সে তার মাকে ফোন করে বলে এরকম সমস্ত ঘটনা। তার মা তখন তাকে হনুমান চল্লিশা পড়তে বলে। হনুমান চল্লিশা যখন সে পড়ে, ঘরের মধ্যে সে এসে ভয়ে দরজা বন্ধ করে দিয়ে খাটের উপরে এসে চাদর মুড়ি দিয়ে হনুমান চল্লিশা সে মনে মনে জপ করতে থাকে, আর তার মায়ের সাথে ফোনে কথা বলতে থাকে, কারণ সে ভীষণ ভয় পেয়েছিল। তারপরে সে ঘুমিয়ে পড়ে। হঠাৎ মাঝরাতে তার ঘুম ভাঙে কিছুর একটা শব্দে। তো তার ঘরে অ্যাকোয়ারিয়াম ছিল, অ্যাকোয়ারিয়ামে কিছু মাছ রাখা ছিল, যেমন আর কি অ্যাকোয়ারিয়াম হয়, যেমন মাছ রাখা থাকে। সে অ্যাকোয়ারিয়ামের মাছগুলো সে দেখে সেই সমস্ত মাছ মরে গেছে। তার আগে তো সে তার মায়ের সাথে কথা বলছিল, এবং তার মায়ের সাথে যখন সে কথা বলছিল তখন তার মা বলে তোর দাদা যাচ্ছে, কারণ ওদের ফ্ল্যাটটা ওদের বাড়ি থেকে খুব বেশি দূরে নয়, 1.5 ঘন্টার রাস্তা। তো যেহেতু স্বাভাবিক মেয়ে খুব ভয় পেয়েছে, তো সেই জন্য সে খুব তাড়াতাড়ি তার ভাই এরকম ঘটনা শুনে অত রাতেই ছুটে আসার চেষ্টা করে। তার মধ্যে তার দাদাও চলে আসে। তো তারপরে তারা দেখে যে অ্যাকোয়ারিয়ামের মাছগুলো সব মরে গেছে, অ্যাকোয়ারিয়ামের মাছগুলো আর একটাও বেঁচে নেই, কয়েকটা মাছ তো নেই। আর ডাস্টবিন থেকে যে সমস্ত মাছের কাঁটা উচ্ছিষ্ট যেগুলো ফেলা হয়েছিল সেই সব কিছু আর কিচ্ছু নেই। সারা ঘরে মাছের কাঁটা, আঁশ, এই সব কিছু নোংরা ছড়ানো, একটা ভীষণ বাজে গন্ধ বেরোচ্ছে, পচা গন্ধ বেরোচ্ছে। তো এই এত কিছু পরে দেখে না মেয়েটা সেন্সলেস হয়ে পড়ে। তারপরে তার দাদা যেহেতু সেই মুহূর্তে চলে আসে ফ্ল্যাটে, তো তার দাদা তাকে রুমে নিয়ে গিয়ে চোখে মুখে জল দিয়ে সুস্থ করার চেষ্টা করে। তারপরে সকালে উঠে তারা একটা সাধুর কাছে যায়, তারপরে সাধুকে ডেকে আনে ফ্ল্যাটের মধ্যে। তারপরে সে এসে ফ্ল্যাটটা দেখে এটাই বলে যে কাল রাতে যখন মাছ নিয়ে সেই মেয়েটা ফ্ল্যাটে আসছিল, ফ্ল্যাটে আসার সময় যে কবরস্থানটা পড়ে, তো সেই কবরস্থানটা থেকে একটা আত্মা, মাছ খেকো একটা আত্মা তার পিছনে পড়ে যায় এবং মাছের গন্ধে তার বাড়ি পর্যন্ত ধাওয়া করে। তো তার এত রাতে মাছ নিয়ে আসা উচিত হয়নি, সেটাই সেই সাধু জানায়। তারপরে সে বাড়িতে একটা শান্তি সস্তায়নের ব্যবস্থা করে, একটা হোমযজ্ঞ করে। তো তারপরে কয়েকদিন সেই মেয়েটার সাথে তার দাদা থাকলো, তার মা বাবা এসে থাকলো। তারপরে কোনো সেরকম অসুবিধা তেমন কিছু বুঝলো না, আস্তে আস্তে সবকিছুই ঠিক হয়ে যায়। আমাদেরকে অনেক সময় গুরুজনেরা বলে বা আমরা এই কথাটা শুনে থাকি যে রাতের বেলায় কখনো মাছ নিয়ে আসতে নেই বাঁশবাগানের ধার দিয়ে কিংবা কোনো কবরস্থানের পাশ দিয়ে। যাই হোক, কিছু কথা হয়তো এখনো মিলে যায়। আর তারপরে সেই সমস্ত ঘটনার পর আমার বান্ধবী বা তার পুরো ফ্যামিলি সবাই খুব ভালো আছে, তারপরে আর কোনো সমস্যা হয়নি। তো আজকের মতন এই ঘটনা এই পর্যন্তই। সবার কেমন লাগলো অবশ্যই জানিও। আর এরকম আরো অনেক ঘটনা আমার ঝুলিতে আছে, এক এক করে আমি সবকিছু শেয়ার করব। প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম। কেমন লাগলো পায়েলের বলা ঘটনা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে।
প্রত্যেক এপিসোডেই বলি যে তোমাদের কমেন্ট অত্যন্ত জরুরি, আর অবশ্যই যেটা সব থেকে জরুরি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়া যারা নতুন শুনছো, আর যারা পুরনো শ্রোতা তাদেরকে বলবো আমাদের ঘটনা, আমাদের চ্যানেলের লিংক তোমরা একটু বেশি করে শেয়ার করো নিজেদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে, যাতে কিনা আমাদের পরিবার আস্তে আস্তে আরো বড় হয়ে ওঠে। আর এবার তোমাদেরই কমেন্ট পড়ে নেওয়ার পালা। চলে যাবো একটু শাউট আউটের দিকে। কমেন্ট করেছে হিনা শেখ, শ্রেয়শ্রী বড়ুয়া, সব্যসাচী চক্রবর্তী, পিকু চন্দ্র, সানি সর্দার, সুতপা নাগ লিখেছে দারুণ একটা এপিসোড, ভিডিও ক্লিপগুলো খুব ভয়ের ছিল, সব মিলিয়ে দুর্দান্ত একটা জমজমাট এপিসোড, চলতে থাকুক প্রেতপক্ষ, সাথী রইলাম আমরা সবাই। কমেন্ট করেছে টুম্পা সহদেব, সোনালী মিক্স ভিডিও, প্রতনু ব্যানার্জি, প্রিয়াজ লাইফস্টাইল লিখেছে এটা সত্যি বনদেবীর আদেশ না পেলে বন থেকে কিছুই নেওয়া যায় না। কমেন্ট করেছে সৌম্যজিৎ দাস লিখেছে দাদা আগের এপিসোডে কমেন্ট করতে পারিনি কাজে থাকার জন্যে, তার জন্যে সরি, আবারও চলে এলাম এই এপিসোডে কমেন্ট করতে। কমেন্ট করেছে নবনীতা দে লিখেছে আজকের সুন্দরবনের ঘটনাটা দারুণ লাগলো, তবে আজকে একটাই ঘটনা দেখে মনটা খারাপ হয়ে গেল, অনেক ভালোবাসা রইল প্রেতপক্ষের জন্যে। কমেন্ট করেছে বুবুন ঘোষ লিখেছে ভালোবাসা দাও ভালোবাসা নাও প্রেতপক্ষ। কমেন্ট করেছে অভি স্টুডিও, মোহাম্মদ মঞ্জু, সুজয় কুমার, স্বপ্না বাজল, শ্যামল মিত্র, মহাশ্বেতা দাস, অন্তিম স্যাড মুভমেন্ট, অমিতা ঠাকুর, ইসমাইল কমেডি। কমেন্ট করেছে অজন্তা হোড় লিখেছে সুন্দরবনের ঘটনাটা অসাধারণ, অসাধারণ ঘটনা, এইরকম ঘটনা এই প্রথম শুনলাম, দারুণ। কমেন্ট করেছে আরোহী বুবু, চুমকি ঘোষ, গীতা গোস্বামী, সমীর সর্দার, একলা পথের পথিক রে ভাই, আর বাবাই দাস লিখেছে ফার্স্ট কমেন্ট, ফার্স্ট লাইক দিয়ে ঘটনা শোনা আরম্ভ করলাম, শুভ মঙ্গলবার, জয় বজরংবলী। এই সব কটা কমেন্টই এসছিল ভয়ঙ্কর সুন্দরবনে মধু আনতে আর হরিণ শিকার করতে গিয়ে বনবিবির রোষের কবলে পড়ার ঘটনা, প্রেতপক্ষের 318 নম্বর এপিসোডকে উদ্দেশ্য করে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি, ফিরে আসবো পরের সপ্তাহে নতুন কোনো ঘটনা নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো, লাভ ইউ অল, টাটা। I just called the police. Get out front of my door. This is the last time I'm gonna tell you. Get out front of my door right now. The police on the way. Go. In the 3 years that I've lived here, I have never seen this door come open. Ever. Like, you can't. But in the video, you saw the door just came open. Who opened the door? Like, look at that. Like, pitch black. Like, make it make sense. Like, how? How? I don't know. That don't make sense. Just look, watch this. The door comes open. There's nobody there. Okay, y'all, so property management sent somebody up to come take a look, so I'm gonna let him do what he do, and I'm gonna stay back here. The light works. You say the light works? Y'all, he said the light works. Oh, Lord. What is that? He's hungry. Y'all.
What the hell is going on? Y'all see all these little kids? She have put kids' shoes up in there. What the? So how did? So hold on, because no, this other day the door came open when I was in here. So if the door came open, like Nah, I'm sorry. I'm not. Okay, y'all. So remember the thing? I thought it was a snake. I really thought it was some plastic, but y'all, I'm not finna get close to this. This is real snake skin. Oh my God. Look at this. You can see like, ooh. Oh my God. Look at that. So I'm looking back at this video that I took with the property manager guy, right? And I noticed something in them pile of shoes. Those frozen Elsa boots, whatever you want to call it, those boots are my daughter's. Like, I'm gonna show y'all a picture that me and my daughter took, like, I want to say like 2 months ago. Yo, this is crazy because I really thought she just lost them at school. Those shoes belong to my daughter. Somebody in this building must be going around here just collecting shoes. And I'm not gonna say collecting, stealing little kids' shoes around here. I've talked to at least 2 or 3 different people in this building who have said that their children been missing shoes. So I'm thinking that somebody has access to that room and they're going around stealing shoes and then taking them and putting them in there. They're just putting shoes in the room. Like it just none of this makes sense to me right now. None of it. Okay, y'all, I'm finna get to the bottom of this. See these little shoes right here? Put them here as bait, right? On some real cheap shoes, just, you know, little kids' shoes or whatever. But what I did was, I got me a plant, right? A little cheap plant too. But look what's inside the plant. Hopefully y'all can see it. Hopefully nobody else see it, but